স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। রমজানে জমে উঠেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের ইফতারের ব্যবসা। মূলত বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে পাওয়া যায় বাংলাদেশের জনপ্রিয় সব ইফতার আইটেম। দেশটিতে বসবাসরত বিপুল বাংলাদেশির কথা মাথায় রেখেই দেশি খাবারকে প্রাধান্য দেন তারা। এমনকি তাদের বেশিরভাগ ক্রেতাও বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। রমজান এলেই সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি রেস্তোরাঁগুলো পরিণত হয় ইফতারের দোকানে। এছাড়া মাস জুড়ে বেশ কিছু অস্থায়ী ইফতারের দোকানেরও দেখা মেলে। বাহারি ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। করোনার কারণে গেল কয়েক বছর রমজানে তেমন ব্যবসা না হলেও এবার আবারও জমে উঠেছে বেচাকেনা। বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে মূলত পাওয়া যায় পেঁয়াজু, জিলাপি, হালিম, বেগুনি সহ বাংলাদেশের জনপ্রিয় ঐতিহ্যবাহী সব খাবার। প্রবাসের মাটিতেও বাংলাদেশি খাবারের স্বাদ দিতে এই উদ্যোগ। যারা আমরা প্রবাসী আছি, প্রবাসীরা জন্য দেশের স্বাদটা এই প্রবাসের মাটিতে বসে পাই। বাংলাদেশের সমস্ত রকমের ইফতারি আমরা এখানে বিক্রি করে থাকি। আমাদের ইফতারিগুলা সবাই বাসায় নিয়ে ইফতারি করে, সবাই বাসায় রহমান ইফতারি, বাংলাদেশি সবগুলা আইটেম ইফতারি সবগুলা সবাই নিয়ে ইফতারি করে। সেটা আমাদের পার্টি হল রয়েছে, চাইলে যে কোনো প্রোগ্রামে ইফতার পার্টি আমরা এখানে অ্যারেঞ্জ করতে পারি। আমরা আমাদের সেই ব্যবস্থা আমরা এখানে রেখেছি। সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি পরিবার ছাড়া বাস করেন। কর্মব্যস্ত দিন শেষে বাসায় ফিরে ঘরে ইফতার তৈরি করা অনেকের জন্যই অসম্ভব, আর তাই ইফতারের দোকানগুলোই তাদের ভরসা। যারা এখানে বাংলাদেশি আছেন, যারা ফ্যামিলি নিয়ে এখানে থাকেন না, তৈরি করতে পারেন না, তারা আমাদের এখান থেকে ইফতারি নিয়ে ইফতার করে। রমজান মাসে কর্মব্যস্ততার কারণে আসলে বাসাতে বার হতে পারি না, তাই আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে ইফতার নিয়ে যাচ্ছি। বাঙালিদের যেসব দোকান আছে এইসব দোকানে বিভিন্ন রকমের পাকোড়া, পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন রকমের আইটেম বানানো হয়, এগুলা দিয়ে আমরা ইফতার করি। রমজান জুড়ে কমিউনিটিতে থাকে ইফতারের নানা আয়োজন। রেস্তোরাঁগুলোতে তাই রয়েছে একসাথে দল বেঁধে ইফতার করার ব্যবস্থাও। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুই বাংলাদেশি। নিহতরা হলেন বরগুনার বেতাগী উপজেলার সাগর জমাদ্দার এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মোজাম্মেল মৃধা। তারা সম্পর্কে শ্যালক দুলাভাই। নিহতের পরিবার জানায়, কিছুদিন আগে সাগর জমাদ্দার এবং মোজাম্মেল মৃধা কাজ নিয়ে সৌদি আরব যান। বৃহস্পতিবার তারা মক্কায় ওমরা পালন করতে যায়। ওমরা শেষে আজ বিকেলে কর্মস্থলে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে দেশটির বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে হয় আলোচনা সভা। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স আবুল হোসেন। এ সময় শহীদদের সম্মানে নিরাপত্তা পালন, প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ ছিল নানা আয়োজন। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান ও পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার। উপস্থিত ছিলেন কুয়েতে সোনালী ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমান, বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এবি সিদ্দিকী। বিশেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রবাসীরা। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় 25 মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে শনিবার সকালে দূতাবাসের হলরুমে হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। এ সময় উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া গণহত্যা দিবস নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আয়োজনে দূতালয় প্রধান মোহাম্মদ বাকি বিল্লাহ, শ্রম কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। চীনা নাগরিক এবং বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করতে চীনে দিনব্যাপী জনকল্যাণমূলক এবং আন্তঃসাংস্কৃতিক নানা কর্মসূচির আয়োজন করা হয়। চীনের চিয়াংশি প্রদেশের নানচাং শহরে অবস্থিত হুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইভেন্টটি আয়োজন করেছে চিউসান সোসাইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভলান্টিয়ার সার্ভিস গ্রুপ এবং বিদেশি শিক্ষার্থীদের সংগঠন লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন।
আয়োজন পরিচালনা করেন চিয়াংশি প্রদেশের অধ্যয়নরত বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি শিক্ষার্থীরা। এতে বাংলাদেশি শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এছাড়া ঘানা, আফগানিস্তান, তানজানিয়া, ইন্দোনেশিয়া সহ 15 দেশের স্বেচ্ছাসেবকরা অংশ নেন এতে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের অভিষেক অনুষ্ঠান। পোল্যান্ডের রাজধানী ভার্সার অভিজাত হোটেলে গ্রোম্যানে সংগঠনটির ইউরোপ শাখার সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিনের পরিচালনায় হয় এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। এ সময় তিনি প্রবাসীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন ইকবাল করিম নিশান, ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ফ্রান্স শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ আরও অনেকে। মাটিতে কী করে বাংলাদেশি বিনিয়োগ, বাংলাদেশি বিজনেস বাড়ানো যায়, কী করে বাংলাদেশিরা এখানে আরও ভালো করে কাজ করে এবং তাদের সুনামের সাথে কাজ করতে পারে। যাবি আমাদের সকল ইউরোপের সবার প্রবলেমগুলো সেটা কাটে পাবে। প্রথম আনুষ্ঠানিকভাবে ইউরোপের ট্রাব সংগঠনটির জন্ম হয়েছে। এই ট্রাবের মধ্য দিয়ে ইউরোপে বাংলাদেশকে বাঙালিকে আরও তুলে ধরবে। পোল্যান্ডে আসার পর পোল্যান্ডের এই আমাদের প্রবাসী ভাইয়েরা যে শিল্প, সংস্কৃতি এবং ব্যবসার দিক থেকে যেভাবে এত এগিয়ে গেছে, এটা আমার কাছে নিজের কাছে খুব ভালোই লাগতেছে। হ্যাকারদের কবল থেকে 9 দিনেও সার্ভার উদ্ধার করতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। চাহিদা মতো বিপুল পরিমাণ অর্থ না দিলে তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন হ্যাকাররা। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, সার্ভার ফিরে পেতে চাঁদা চাওয়ার অভিযোগ ভিত্তিহীন। বিকল্প উপায়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন। র্যানসমওয়্যার নামে বিশেষ এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তখন সেই সার্ভারে ঢুকতে গেলে কিংবা ফাইল খুলতে গেলে মোটা অঙ্কের অর্থ দাবি করে হ্যাকাররা। এভাবে মেল সার্ভার হ্যাকারের কবজায় চলে যাওয়ায় গত 17 মার্চ শুক্রবার বিমানের নিজস্ব মেল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা। তাদের একটি সূত্র জানায়, ইমেইল যোগাযোগের বেশ কিছু তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে $50 লাখ দাবি করেছে হ্যাকাররা। তবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমের দাবি, সার্ভার সাময়িক আক্রমণের শিকার হলেও বড় ধরনের সমস্যায় পড়েনি বিমান। হ্যাকাররা কোনো অর্থ চায়নি বলেও দাবি করেন তিনি। তো মাঝে একটা ভুয়া ছড়াচ্ছে, যেটা 5 বিলিয়ন অমুক র্যানসাম দাবি করছে। এটা একেবারেই ভুল কথা আর কি, মিথ্যা কথা। যে সমস্ত ইমেইল প্রবলেম ছিল এগুলো আমরা আইসোলেট করেছি, আর যেগুলো আমাদের অপারেশনাল এগুলো আমরা আমাদের তখনই রিকভার করে কাজ চলছে, কোনো অসুবিধা নাই। এবং এখানে যে বিষয়গুলো আছে আমরা এটা ডিজিটাল সিকিউরিটি অথরিটির সাথে যোগাযোগ রেখে আমরা কাজ রিকভার করে যাচ্ছি। এটা এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, সমস্যা সমাধানে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি। কোনো তথ্য কিছু হয়েছে বা কোনো না, তেমন কোনো এই পর্যন্ত হয় নাই। আমি কথা বলেছি ওনার সঙ্গে কিছুক্ষণ আগে। অভিযোগ ওঠার পরে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটেছে। ডেফিনেটলি একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত জি, আমরাও আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, যাতে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে। আমরা কাজ করছি। সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্রুত সমস্যার সমাধান না হলে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান। তবে সাধারণ সেবা, টিকিট সংরক্ষণ, বিক্রি ও চেকিং নিয়ে কাজ করা সার্ভার আক্রান্ত হয়নি। আবদুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ হত্যায় অভিযুক্ত রবিউল ইসলাম ওরফে আরাফ খান দুবাইয়ে গ্রেফতার হয়েছে এমন তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই বলে জানান বাহিনী প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্টারপোলের সাথে যোগাযোগ চলছে বলে জানান তিনি। সম্প্রতি রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার নিয়েও কথা বলেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন। অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দেশে নতুন করে যেন সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয় সেজন্য এমন প্ল্যাটফর্মে কাজ করা। পরে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি বলেন, পুলিশ হত্যায় অভিযুক্ত রবিউল ইসলাম ওরফে আরাফ খান দুবাইয়ে গ্রেফতার হয়েছে এমন তথ্য বাংলাদেশ পুলিশের কাছে নেই। তবে তার বিরুদ্ধে
বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্টারপোলের সাথে যোগাযোগ চলছে বলেও জানান তিনি। যোগাযোগ আছে, আমরা তো তথ্য দিয়েছি, এই জন্যই তো ইন্টারপোল থেকে এটা হয়েছে। আমরা আমাদের যোগাযোগ অব্যাহত আছে। এই রেড নোটিশ ইস্যু হয়েছে, এটা আমাদের কাছে এই পর্যন্ত সর্বশেষ তথ্য। পরে ভিন্ন এক প্রশ্নে পুলিশ প্রধান দাবি করেন, সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্ট থেকে বিএনপির 53 জন নেতাকর্মীকে গ্রেফতার প্রচলিত আইন মেনেই করা হয়েছে। ওয়ারেন্ট বহির্ভূতকে আটক করা যায় না, বাংলাদেশের আইন অনুযায়ী কাজ করা হয়েছে। আপনারা এফআইআরটা যদি দেখেন, সেই যে এফআইআর দেওয়া হয়েছে, এরপরে এটার বিষয়ে তদন্ত হবে, তদন্ত হলে আরো এটা বেরিয়ে আসবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আবারও অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি হয়েছে ভূমধ্যসাগরে। শুক্রবার তিউনিসিয়া উপকূলে হয় এই দুর্ঘটনা। নারী ও শিশুসহ নিখোঁজ অন্তত 34 জন। তিউনিসিয়ার একটি বন্দর থেকে রওনা দিয়ে ইতালির উদ্দেশ্যে যাচ্ছিল নৌকাটি। মাত্র দুদিনে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির পঞ্চম ঘটনা এটি। সব মিলিয়ে নিখোঁজ রয়েছে 67 জন। এ পর্যন্ত 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি সবার মৃত্যু হয়েছে বলে ধারণা কোস্টগার্ডের। গত 2 দিনে 56টি নৌকা জব্দ হয়েছে তিউনিসিয়া উপকূলে। আটক করা হয়েছে প্রায় 3000 অভিবাসন প্রত্যাশীকে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রলয়ঙ্কারী টর্নেডোর তাণ্ডবে অন্তত 23 জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে আঘাত হানে ভয়ঙ্কর টর্নেডো। কর্তৃপক্ষ জানায় প্রায় 100 মাইলের বেশি এলাকা জুড়ে ক্ষয়ক্ষতির চিহ্ন রেখেছে এই দুর্যোগটি। এতে বিধ্বস্ত হয়েছে অনেক ভবন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে তৎপরতা। আহতদের দেয়া হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। বেশ কয়েকটি এলাকায় অনেক গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেনের পূর্বাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে 3000 হেক্টর বনভূমি। দেশটির ভ্যালেন্সিয়া অঞ্চলে বৃহস্পতিবার শুরু হওয়া দাবানলে বাস্তুচ্যুত প্রায় 1500 বাসিন্দা। হুমকির মুখে বন্যপ্রাণীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। 18টি বিমান এবং হেলিকপ্টার দিয়ে ফেলা হচ্ছে পানি। তবে বাতাসের কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন, উল্টো ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে তীব্র দাবদাহ এবং খরার কারণেই এই পরিস্থিতি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ব্রাজিলের উত্তর পশ্চিমাঞ্চল। রিও ব্রাঙ্কো শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্থানীয় 7টি নদীর পানি। চরম ঝুঁকিতে প্রায় 36 এলাকা। বৃহস্পতিবার থেকে টানা ভারী বৃষ্টি চলছে অঞ্চলটিতে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি, স্থাপনা। বাস্তুচ্যুত প্রায় 60টি পরিবার। পানিতে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। দুর্গতদের সাহায্যে খোলা হয়েছে 9টি আশ্রয় কেন্দ্র। আরও কিছুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তৃতীয় কন্যা সন্তানের বাবা হলেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা 38 বছর বয়সী মার্ক জাকারবার্গ। শুক্রবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে নিজেই জানান দেন এই খবর। নবজাতকের সাথে একটি ছবিও শেয়ার করেন ফেসবুকে। 2012 সালে জাকারবার্গ বিয়ে করেন ডক্টর প্রিসিলা চ্যানকে। 7 এবং 5 বছর বয়সী তাদের আরও 2টি কন্যা সন্তান রয়েছে। গেল বছরের সেপ্টেম্বরে নতুন অতিথি আসার খবরটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন জাকারবার্গ। চলতি সপ্তাহে পৃথিবী এবং চাঁদের মধ্য দিয়ে বিশাল আকৃতির একটি গ্রহাণু অতিক্রমের বিরল ঘটনা ঘটবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন গ্রহাণুটি এতটাই বড় যে নিমিষেই একটি গোটা শহরকে করতে পারে ধ্বংস। নাম 20203DZ2, যার ব্যাস 131 থেকে 295 ফুটের মধ্যে। বিশাল আকারের গ্রহাণুর পৃথিবীর এত কাছাকাছি আসার ঘটনা বিরল বলে জানিয়েছেন নাসা। বিজ্ঞানীরা বলছেন শনিবার চাঁদের 5,15,000 কিলোমিটারের মধ্য দিয়ে অতিক্রম করবে গ্রহাণুটি। কয়েক ঘন্টা পরে সেটি 68,000 কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।